তো আজকে আমরা আমাদের আরো একটি দুর্দান্ত এবং প্রাণবন্ত একটা ক্লাস আমরা করতে যাচ্ছি। তো সাক্ষ্যয়নের পঞ্চম অধ্যায়, যেটা আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য একটা হিট একটা অধ্যায় বলতে পারেন। আমরা সর্বশক্তিমান পরম করুণাময় সৃষ্টিকর্তা ও অশেষ দয়ালুর নামে আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশ পুলিশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রিক্স ভিত্তিক যেই প্ল্যাটফর্ম আপনাদের সহযোগিতায় দাঁড়িয়ে গেছে, এই প্ল্যাটফর্মে আপনাদেরকে খুব সহজভাবে আইনের জটিল অংশগুলোকে ট্রিক্সের মাধ্যমে উপস্থাপন করে শেখানো হয়। আজকেও এর ব্যত্যয় ঘটবে না। আমরা সাক্ষ্যয়নের পঞ্চম অধ্যায়ের দলিল সম্পর্কিত যে বিষয়, দলিল নিয়ে যত ধরনের কথাবার্তা আছে, এই সম্পর্কিত বিষয় আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসটা নির্ধারণ করা হয়েছে 61 ধারা থেকে 67 ক ধারা। এই পর্যন্ত মূলত বিস্তর আলোচনা করা আছে, এই জন্য আমরা অল্প ধারা পড়ব আজকে। আর বাকি ওই ধারাগুলোতে কিন্তু খুব কম সংখ্যক, মানে সূচি আকারে পড়লেও আমাদের হয়ে যাবে। এই অংশ থেকে 61 থেকে 67 ক ধারার এই অংশ থেকে কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সেন্ট্রালি যখন আমাদের 2020 থেকে পরীক্ষা শুরু হয়েছে, তখন কিন্তু প্রচুর প্রশ্ন আসতেছে। তাহলে এর গুরুত্ব কিন্তু শুরুতেই আপনাদের অনুধাবন করিয়ে দিলাম। আশা করি আপনারা এটা সতর্ক হয়ে এই জায়গাটা সবাই ক্লাস করবেন মনোযোগী হয়ে। তো সবাই খাতা কলম নিয়ে আশা করি রেডি আছেন। এখন আমাদের ক্লাসের বিষয়বস্তু শুরু হতে যাচ্ছে। আমাদের পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ে দলিলি সাক্ষ্য সম্পর্কিত যে বিধান, এই বিধান 61 ধারা থেকে 90 এর ক ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তাহলে 61 থেকে 90 এর ক, তার মানে 30টা ধারা, 30 প্লাস ধারা আমাদের এখানে আছে। এই 30 প্লাস ধারা আয়ত্ত করার জন্য আপনাকে শুরুতেই আমি একটা ট্রিক্সের সাথে পরিচিত করাবো। সেই ট্রিক্সটা হচ্ছে, খাতা কলম থাকলে আপনি লিখতে পারেন। আপনি লিখবেন দাউদ ডিপ্রেসড। দাউদ ডিপ্রেসড বাংলায় বানান করে লিখবেন। ডয়রিশিকার ডি, পয়রফলা প্রয়কার প্রে, দন্ত স ড। দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন তারা এটা মুখস্থ ঠোঁটস্থ আছে এই ট্রিক্স। শুধু এটুকু মনে রাখবেন যে দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল। দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে কি পোস্ট দিল? সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। শুধুমাত্র এই কথাটা যদি আমার কোনো স্টুডেন্ট মুখস্থ করতে পারে, সে এই পঞ্চম অধ্যায়ের দলিলি সাক্ষ্য সম্পর্কিত যত কঠিন জটিল বিষয়গুলো আছে, মানে ধারাবাহিকভাবে সে সিকোয়েন্স অনুসারে মনে রাখতে পারবে। তাহলে কি বাক্যটা বললাম আপনাদের পক্ষ থেকে একজন বলেন যে নোট করছেন। হ্যাঁ জাহিদ, বলো কি লিখছো? দলিল সম্পর্কে না, দলিলের অনুমান সম্পর্কে? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আরেকজন বলেন। পঞ্চম অধ্যায়ের এই ট্রিক্সের মাধ্যমে আমাদের 61 থেকে 90 এর কথা আমরা মনে রাখবো। তাও ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। এখানে একটু লিখে দেন স্যার। ও আচ্ছা, মানে ওই ট্রিক্সময় বাক্যটা আর কি লিখে দেওয়ার জন্য বলতেছো। আচ্ছা আমি দেখি কিবোর্ড দিয়ে লেখা যায় কিনা। এখানে মেসেজের অপশন কোথায়? এখানে তো অপশন থাকার কথা। আচ্ছা আমি অপশনটা পাচ্ছি না। ঠিক আছে, ও পেয়েছি। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ আপনারা দেখেন। পেয়েছি। দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে।
ও ফাইন, এটা তো আমার একটা আইডিয়ার বাইরে ছিল। আপনাদের তো বোর্ডও লাগতেছে না, আমি তো এখানে লিখেই এখন উপস্থাপন করতে পারবো। এটা হচ্ছে আমাদের কত থেকে কত ধারা? 61 থেকে 90 এর ক ধারা। 61 থেকে 90 এর ক ধারা। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের আলোচনা। পঞ্চম অধ্যায়। দেখেন তো আমার মেসেজটা গেছে কিনা আপনাদের এখানে। দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। 61 থেকে 90 এর ক ধারা, পঞ্চম অধ্যায়। দেখছেন ট্রিক্সটা? ওকে ফাইন, তাহলে তো দারুণ হয়েছে। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা ভালো একটা খবর। তাহলে দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। এখন আমরা এই দাউদের যে দা, দা দিয়া কি, দার দ দিয়া হচ্ছে দলিলি সাক্ষ্যের সাধারণ বিধান। ঠিক আছে, আমি প্রথমটা লিখে দিচ্ছি, দেখেন। দলিলি দলিলি সাক্ষ্যের বা দালিলিক সাক্ষ্যের সাধারণ সাধারণ বিধান। দালিলিক সাক্ষ্যের সাধারণ বিধান আমাদের 61 থেকে 65 ধারা। ঠিক আছে, দেখেন লিখে দিছি আমি। এক নম্বরটা হচ্ছে দলিলি সাক্ষ্যের সাধারণ বিধান, মানে দাউদের দ দিয়া, এটা ট্রিক্সটা ভাঙায় দিচ্ছে আর কি। দাউদের দ দিয়া হচ্ছে দলিলি বা দালিলিক সাক্ষ্যের সাধারণ বিধান 61 থেকে 65 ধারা। এটুকু এটুকু বুঝছেন আপনারা? আপনারা রেসপন্স করেন ওই ইমোজি দিয়া। হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে কিনা? এই মুক্তা, তুমি কি লেখা দেখতে পাচ্ছ? কি লেখা আছে বলো তো? হুম, আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। ঠিক আছে, মুট করো, মুট করো, মুট করো, মুট করো। না, আমি জিজ্ঞেস করছিলাম ওই সুপ্তা, সুপ্তা তুমি বলো ওই কি লেখা আছে। ওই যে সুমন ভাইও লিখে দিছে, দাউদ ডিপ্রেসড হয়ে ফেব্রুয়ারিতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের 61 থেকে 90 এর ক ধারা। এখন দাউদের দ হচ্ছে দলিলি সাক্ষ্যের সাধারণ বিধান, আমরা ভাঙাই দিলাম 61 থেকে 65 ধারা। ঠিক আছে, তারপরে আমাদের পরের যে অংশটা, ও রস্যৌ, রস্যৌতে কি, রস্যৌতে হচ্ছে উপস্থাপন। তাহলে কি উপস্থাপন? দলিল উপস্থাপন। তাহলে দলিল উপস্থাপন করার নিয়ম 66 ধারা। আমরা 2 নম্বরে লিখলাম দলিল উপস্থাপন করার নিয়ম 66 ধারা। এটা আমরা আলাদাভাবে নিয়ে নিলাম 66 ধারা। তাহলে 2 নম্বরে আমরা ওই উপস্থাপন, ও দিয়ে উপস্থাপন, তাহলে কি উপস্থাপন? দলিল উপস্থাপন করার নিয়ম হচ্ছে 66 ধারা। এখন আপনার এই 66 ধারাটা এটার সাথে পড়াইয়ে দিই, যেহেতু এটা আলাদা ধারা। দলিল উপস্থাপন করার নিয়ম হচ্ছে, বিজ্ঞ আদালত যদি কোনো ব্যক্তিকে মূল দলিল উপস্থাপন করার জন্য নোটিশ দেয়, ঠিক আছে, সেই মূল দলিলটা ওই ব্যক্তিকে উপস্থাপন করতে হয়, উপস্থাপন করতে হবে। এটাই হচ্ছে মানে এই 66 ধারার মূল বক্তব্য। তবে এই 66 ধারায় যখন বিরুদ্ধ পক্ষ মানে দলিলটা উপস্থাপন করে না, তখন ওই বিরুদ্ধ ওই ওই যে ব্যক্তিকে বলছে তার বিরুদ্ধ পক্ষ ওই দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে থাকে। তখন ওই দলিল উপস্থাপন না করলেও সেই মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে ওই বিজ্ঞ আদালতের বিচার্য বিষয়টা প্রমাণ করা যায়। এটা হচ্ছে 66 ধারার যে মূল নির্যাস, আইনের যে নির্যাসটুকু, সেই নির্যাসটুকু বললাম। কিছু বুঝছেন না? মাথার উপর দিয়ে গেছে। নতুন নতুন একটু মাথার উপর দিয়ে যাবে, আবার বারবার বললে আমার কাছ থেকে শুনতে শুনতে আয়ত্তে চলে আসবে। দলিল উপস্থাপন করার নিয়মটা হচ্ছে কি, বিজ্ঞ আদালত আপনার কাছে মূল দলিল আছে, আপনাকে উপস্থাপন করার জন্য, আদালতের বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উপস্থাপন করার জন্য আপনাকে নোটিশ দিবে। আপনি সেই নোটিশ বা আদেশটা অমান্য করলেন, এক্ষেত্রে বিজ্ঞ আদালত তো বসে থাকবে না। দলিল উপস্থাপন যেভাবে হোক বিজ্ঞ আদালত
এই বিষয়টার বিচার কার্যক্রম পরিচালনা করবে, তখন এই দলিল সম্পর্কে বিজ্ঞ আদালত মাধ্যমিক সাক্ষ্য গ্রহণের মাধ্যমে তার বিচারিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ঠিক আছে, ৬৬ ধারায় শুধু এটুকু কনসেপ্ট রাখেন, সামনে আমি আরো ক্লিয়ার ভাবে বুঝাই দেবো। এখন বুঝতে পারছেন ৬৬ ধারা দলিল উপস্থাপন করার নিয়ম 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 সম্পর্কিত যে বিষয়। একজন, দুইজন, আচ্ছা আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নাই। তাহলে ২ নাম্বারটা আমরা মানে দাউদের ও দিয়ে শিখলাম। আবার দ দিয়ে কি, দলিল লেখকের স্বাক্ষর বা হস্তাক্ষরের প্রমাণ। দলিল লেখকের স্বাক্ষর বা হস্তাক্ষরের প্রমাণ। আমাদের পরে একটা দ দিয়ে আমরা পড়ছি হচ্ছে দলিলি সাক্ষ্যের সাধারণ বিধান বা দালিলিক সাক্ষ্যের সাধারণ বিধান, আর ও দিয়ে পড়ছি উপস্থাপন, দলিল উপস্থাপন করার নিয়ম, এটা হচ্ছে ৬৬ ধারা। আর দলিল আবার দ দিয়ে হচ্ছে দলিল লেখকের স্বাক্ষর বা হস্তাক্ষর। দলিল লেখকের স্বাক্ষর বা হস্তাক্ষর প্রমাণ করার পদ্ধতি। এটা কত, ৬৭ ধারা। এই ৬৭ ধারা আপনাদের আমি কিন্তু পড়ায় ফেলছি, ঠিক আছে? ৬৭ ধারা আপনাদের পড়ায় ফেলছি না? পড়ায় ফেলছি। আর ৬৭ ক পরে হচ্ছে কি, দাউদ দিয়া কিন্তু এই তিনটা শিখছেন। দাউদের দ দিয়া দলিল সাক্ষ্যের সাধারণ বিধান ৬১ থেকে ৬৫ ধারা। আর রসুদি উপস্থাপন, দলিল উপস্থাপন করার নিয়ম ৬৬ ধারা। তারপরে দলিল লেখকের স্বাক্ষর বা হস্তাক্ষর প্রমাণ করার পদ্ধতি ৬৭ ধারা। এই ৬৭ ধারা ৬টা ক্ষেত্রে হাতের লেখা প্রমাণ করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, ঠিক না? এই ৬টা ক্ষেত্র ৬৭ ধারায় আমরা কিন্তু পড়ে ফেলছি, মনে আছে আপনাদের আশা করি। তাহলে এই দাউদ দিয়া এই তিনটা ক্ষেত্র আমরা পড়বো। আমাদের পরের বিষয়গুলো কি ভাঙায় বলে দিব, না আমরা তিনটা ক্ষেত্র আজকে এই ৬৭ ক পর্যন্ত আজকে পড়বো? ডতে হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। পরের যে স্টেপটা হচ্ছে ড, দাউদ ডিপ রেস্টের ড দিয়া হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। এই ৬৭ ক পর্যন্ত আমরা আজকে পড়বো ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। ৬৭ ক ধারা। দেখেন তো আমার লেখাটা দেখা গেছে কিনা? আচ্ছা ফাইন। তাহলে কি আমরা ওই পুরো দাউদ ডিপ রেস্টে ফেসবুকে পোস্ট দিলে পুরো বিষয়টা কি বলে দিব? আচ্ছা বলে দিই, নাহলে পরে আবার ইয়া থাকবে, পরে আমরা বিস্তারিত আলোচনা একটু পরে করি। তাহলে পরের অংশ হচ্ছে দাউদ ডিপ রেস্টের ড দিয়ে হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ পাইলাম। পরে ডিপ রেস্টের প্রতে হচ্ছে প্রত্যায়িত বলতে যে দলিলটা সত্যায়িত করা হয় বা প্রত্যায়িত একই কথা। তাহলে প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি মূলত ৬৮ থেকে ৭২ ধারা। প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি ৬৮ থেকে ৭২ ধারা। এই প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি ৬৮ থেকে ৭২ ধারা। এখন আসেন আমাদের পরে ডিপ প্রেস দন্তস্বতে হচ্ছে স্বাক্ষর। দন্তস্বতে কি, স্বাক্ষর। তাহলে স্বাক্ষর বা সিলের তুলনা, প্রমাণিত স্বাক্ষর বা সিলের তুলনা। দন্তস্বতে হচ্ছে স্বাক্ষর বা সিলের তুলনা। তাহলে প্রমাণিত স্বাক্ষর বা সিলের সাথে অন্য স্বাক্ষর বা সিলের তুলনা, এটা হচ্ছে ৭৩ ধারা। তাহলে আমরা লিখবো প্রমাণিত স্বাক্ষর, দন্তস্বতে স্বাক্ষর বা সিলের তুলনা। প্রমাণিত স্বাক্ষর বা সিলের সাথে অন্য স্বাক্ষর
বা সিলের তুলনা। এটা হচ্ছে আমাদের ৭৩ ধারা। দেখেন, প্রমাণিত স্বাক্ষর বা সিলের সাথে অন্য স্বাক্ষর বা সিলের তুলনা ৭৩ ধারা। এখন ওই এক ড দিয়ে পাইছিলাম ডিজিটাল স্বাক্ষর, এখন আবার ডিপ্রেসডের ড দিয়ে আবার ডিজিটাল স্বাক্ষর। তাহলে এই ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ আগে ছিল হচ্ছে ডিজিটাল স্বাক্ষর প্রমাণ, এবার হচ্ছে যাচাইকরণের প্রমাণ হচ্ছে ৭৩-এর ক। ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ হচ্ছে ৭৩-এর ক। ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ ৭৩-এর ক ধারা। ওকে, তাহলে আমাদের এক ড দিয়ে ডিজিটাল স্বাক্ষর, আবার এই ড দিয়ে ডিজিটাল স্বাক্ষর, ওই ড দিয়ে হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ, আর এই ড দিয়ে হচ্ছে ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ, যাচাই করার জন্য যে প্রমাণের কথা বলা হয়েছে। আচ্ছা, এটা আমরা বিস্তারিত আলোচনা সামনে পাবো, সমস্যা নাই। তাহলে এরপরে হচ্ছে ফেবুতে বলতে আপনার বোঝানো হয়েছে ফতে ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্যের তুলনা। ফতে ফরেনসিক, বতে হচ্ছে বস্তুগত, ততে তুলনা। তাহলে ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্যের তুলনা ৭৩-এর খ ধারা। অন্যান্য স্বীকৃত সাক্ষ্যের সাথে ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্যের তুলনা ৭৩-এর খ ধারা। অন্যান্য স্বীকৃত সাক্ষ্যের সাথে ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্যের তুলনা। এটা বলছি ফেবুতে দিয়ে এটা ভাঙাইলাম। এটা হচ্ছে আমাদের ৭৩-এর খ ধারা। ৭৩-এর খ ধারা। ওকে, ফতে হচ্ছে ফরেনসিক, বতে বস্তুগত, ততে তুলনা। তাহলে ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্যের তুলনা হচ্ছে অন্যান্য স্বীকৃত সাক্ষ্যের সাথে, ৭৩-এর খ ধারা। তাহলে টেকনিক্যালি আমরা কিন্তু ৭৩-এর খ ধারা পর্যন্ত পড়া আমাদের অলরেডি হয়ে গেছে একটা ট্রিক্সের মাধ্যমে। আরো আমাদের পরে এই তুলনাটা কিসের সাথে? সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। তাহলে সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে আমরা লিখতে পারি হচ্ছে ৭৪ থেকে ৭৫ ধারা। সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে কত থেকে কত ধারা? ৭৪ থেকে ৭৫ ধারা। আমাদের 10টা ক্ষেত্র আছে এই পঞ্চম অধ্যায়ের। আমরা 10টা ক্ষেত্র এই ট্রিক্সের মাধ্যমে আবিষ্কার করছি। দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। আচ্ছা, সরি, এখানে ওই যে 9 নাম্বার যে ক্ষেত্রটা, এখানে সরকারি ও বেসরকারি দলিল হবে। সরকারি ও বেসরকারি দলিল সম্পর্কিত বিষয় ৭৪ থেকে ৭৫ ধারা। অনুমান বিষয়টা চলে আসবে নিচে। অনুমানের বিষয়টা 10 নম্বরে যাবে। অনুমান কিসের অনুমান? দলিল সম্পর্কে অনুমান ৭৯ থেকে ৯০-এর ক। তাহলে ৭৪ থেকে ওইখানে হবে আমাদের ৭৮ ধারা। আমি ৭৫ ধারা লিখছি। সরকারি বেসরকারি দলিল সম্পর্কিত বিষয় ৭৪ থেকে ৭৮ ধারা। আর দলিল আচ্ছা, 9 নাম্বারটা আমি আবার কপি কইরা ঠিক করে দিই। কপি করা যায় না? হ্যাঁ, করা যায়। ৭৪ থেকে ৭৮ ধারা, এটা হবে সরকারি বেসরকারি দলিল সম্পর্কে। সরকারি ও বেসরকারি দলিল সম্পর্কে ৭৪ থেকে
78 ধারা। তাহলে সরকারি ও বেসরকারি দলিল সম্পর্কে 74 থেকে 78 ধারা, এটা আমাদের ক্লিয়ার হইল। এখন হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার কি হবে? দলিল সম্পর্কে অনুমান। দলিল সম্পর্কে অনুমান কত ধারা? 78 শেষ হয়েছে, 79 থেকে 90 এর ক ধারা। এখন দেখেন, আমার কাছে মনে হচ্ছে কেন জানি আজকে এই ক্লাসটা মানে বিস্তারিত না পড়ায় আজকে 61 থেকে 67 বিষয়গুলো সূচিটা আপনাদের পড়ায় দেওয়া দরকার। পরে বিস্তারিত হবে কালকে পড়ানো উচিত, কারণ আজকে আপনাদের এই পুরো ট্রিক্সটাও ব্রেনে গেঁথে দিচ্ছি, তাহলে প্রেশার হয়ে যাবে আপনাদের জন্য। এটা আমার এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে? আজকে আপনাদের এই ট্রিক্সটা ইভেন আমি যে 61 থেকে 67 ক পড়াবো, এটা জাস্ট শুধু সূচিটা ধরাই দিচ্ছি। আশা করি আপনাদের সকলের জন্যই ভালো হবে। তাহলে আমরা পুরো যে ট্রিক্সটা লিখলাম যে দাউদ রিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। তাহলে দাউদের প্রথম দ দিয়ে আমরা লিখছি দালিলিক সাক্ষ্য বা দলিলি সাক্ষ্যের সাধারণ বিধান 61 থেকে 65 ধারা। ধারাগত বিষয়টা মাথায় রাখবেন, 61 থেকে 65, 66, তারপর হচ্ছে 67, 67 ক, 68 থেকে 72, 73, 73 এর ক আলাদা, 73 থেকে 73 এর খ আলাদা, তারপর আবার 74 থেকে 78, 79 থেকে 90 এর ক। এই যে 10টা ধারার যেই ক্যাটাগরি, মানে আমরা যে ইয়াটা করছি, এটা আপনার ব্রেনে রাখতে হবে। এই পঞ্চম অধ্যায়ের বিষয়গুলো আয়ত্ত করতে গেলে যে 61 থেকে 65, 66, আমার সাথে সাথে চিন্তা করেন, 61 থেকে 65 একটা ধাপ, তারপরে হচ্ছে 66, তারপরে হচ্ছে 67, তারপর 67 ক, তারপরে হচ্ছে 68 থেকে 72, 73, 73 এর ক, 73 এর খ, তারপর হচ্ছে 74 থেকে 78, 79 থেকে 90 এর 79 থেকে কত 90 এর ক। কোনোটা কি ছুটে গেছে? ছুটে যায় নাই। তো 79 থেকে ও সরকারি ও বেসরকারি দলিল অনুমান 74 থেকে 78 বলছি, আর হচ্ছে দলিল সম্পর্কে অনুমান 79 থেকে 90 এর ক। তাহলে এই যে 10টা ক্ষেত্র, এই 10টা ক্ষেত্র আপনি কোত্থেকে বের করছেন? এই ট্রিক্সের মাধ্যমেই। দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে, ঠিক আছে? তাহলে ধারাগত বিষয়টা আপনার ব্রেনে রাখতে হবে। আর দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে, এই কথাটা মাথায় রাখতে হবে। আর ধারাগত বিষয় 61 থেকে 65, 66, তারপর 67, 67 ক, 68 থেকে 72, 73 এর ক, 73 এর খ, 74 থেকে 78, 74 থেকে 78, 79 থেকে 90 এর ক। এই 10টা ক্ষেত্রের ধারার ক্ষেত্রগুলা, ধারাগত ক্ষেত্রগুলা আপনার মাথায় রাখতে হবে। আশা করি আপনারা ধারাগত বিষয়টা বুঝছেন। এখন ওই দাউদের দ দিয়া হচ্ছে দালিলি সাক্ষ্যের সাধারণ যে বিধান 61 থেকে 65, আবার ও দিয়া হচ্ছে দলিল উপস্থাপন করার যে নিয়ম, এটা হচ্ছে 66। তারপরে আবার দ দিয়ে হচ্ছে দলিল লেখক যে আছে তার যে হস্তাক্ষর বা স্বাক্ষর টিপসই আছে এই সম্পর্কে প্রমাণ করার যে পদ্ধতি, 6টা ক্ষেত্র আছে হাতের লেখা, এই তার হাতের লেখা প্রমাণ করার পদ্ধতি 6টা ক্ষেত্র। ওই 6টা ক্ষেত্র আমরা 67 ধারায় শিখছি, অলরেডি আমাদের এটা পড়া আছে। আর 67 ক ধারায় হচ্ছে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রমাণ, 67 ক। 68 থেকে 72 হচ্ছে ওই প্রত্যায়িত বা সত্যায়িত যে দলিল আছে এই দলিল প্রমাণ করার পদ্ধতি 68 থেকে 72। 73 হচ্ছে আপনার এই তুলনা, মানে ওই কি তুলনা, তুলনা কইরা হাতের লেখা প্রমাণ করার পদ্ধতি। দলিলের মধ্যে যে লেখাটা যে ব্যক্তির, এই ব্যক্তির লেখা কিনা, এটা হাত প্রমাণ তুলনা কইরা এই ওই দলিলে হাতের লেখাটা প্রমাণ করার পদ্ধতি বলা আছে 73 ধারায়, তুলনা করার মাধ্যমে। 73 এর মধ্যে 3 আছে বলছিলাম, আপনাদের মনে আছে মনে হয়। এটা ওই 67 ধারার মধ্যে কিন্তু এই 6টা ক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র পাইছিলেন আপনারা। তাহলে 73 এর কতে বলা হয়েছে আপনার এই ওইটাও আপনার তুলনা, কিন্তু স্বীকৃত যে বিষয় আছে 73 এর ক, দেখেন এই যে আমি এখানে লিখে দিছি, সরি 73 এর ক তো হচ্ছে ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ, এটাও ড দিয়া। আগে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ আমরা পাইছিলাম হচ্ছে ওই 67 কতে, আর 73 এর কতে হচ্ছে ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ। আর 73 ক, পরে 73 এর খ হচ্ছে অন্যান্য স্বীকৃত সাক্ষ্যের সাথে ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্যের তুলনা, ফেবুতে যেটা।
আর 74 থেকে 78 পর্যন্ত সরকারি বেসরকারি দলিল সম্পর্কে, আর সরকারি বেসরকারি দলিল সম্পর্কে 74 থেকে 78, দলিল সম্পর্কে অনুমান 79 থেকে 90 ক। তাহলে মোটামুটি এই যে ট্রিক্সটা আমি আপনাদের শিখাইলাম, এই ট্রিক্সের মাধ্যমে আপনারা কি এই 61 থেকে 90 এর ক ধারা পর্যন্ত কিভাবে সিকোয়েন্সটা মনে রাখতে হবে, দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে, এটা পারবেন না ভাই? কে কে বুঝছেন এই সিকোয়েন্সটা, এই কৌশলটা? সুমন ভাই, জাহিদ, আর সাথী, লতিফ ভাই, শামীম ভাই, সোহাগ ভাই, হ্যাঁ, মনির, তরিকুল স্যার, শিরিন পারভিন, মুক্তা। তুমি বুঝতে পারো নাই, সমস্যা নাই, হ্যান্ড নোটটা দিয়ে দিব, এটা আবার দেখবা, রেকর্ডটাও দেখবা। মিজানও বুঝছো, থ্যাংক ইউ বন্ধু। আর মিতু বুঝছো, ধন্যবাদ। আর বাকিরা? আচ্ছা, আমরা এখন সামনে ফরওয়ার্ড হইতে পারি। আমাদের মোটামুটি সূচিটাও পড়া শেষ। কিরকম শেষ দেখেন, 61 ধারা, আপনার 61 ধারায় কি বিষয়ে বলা আছে? 61, 62, 63, এইগুলা কিন্তু প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু বলা হয়েছে। 61, 62, 63, ঠিক আছে? তো এখন এই 61, 62, 63, এটা আপনি খুব সহজভাবে ব্রেনে যেভাবে নিবেন সেটা হচ্ছে, 61 ধারায় কিন্তু প্রথম বলছে যে দলিলের বিষয়বস্তু প্রমাণ, ঠিক আছে? কোনো আদালতে কোনো মামলা যদি দলিলের উপর ভিত্তি করে বিচার্য বিষয় হয়, ওই বিচার্য বা বিচারাধীন বিষয়টা প্রমাণ করার জন্য দলিলের প্রয়োজন হয়। এই দলিলি স্বাক্ষর, এই আলোচনা শুরু হয়েছে 61 ধারা থেকে। তখন প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্যের প্রয়োজন হয়। এই প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য বলতে আমরা বুঝি, প্রাথমিক সাক্ষ্য হচ্ছে মূল দলিলটা উপস্থাপন কইরা যদি ওই দলিলের বিষয়বস্তু প্রমাণ করা হয়, তাহলে সেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্য আরেক নাম হচ্ছে গৌণ সাক্ষ্য, এটা মনে রাখবেন সবাই। অনেক সময় মাধ্যমিক সাক্ষ্য না দিয়ে শুধু গৌণ সাক্ষ্য দিতে পারে, তখন প্রশ্ন নাও বুঝতে পারেন। তাহলে মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে ওই মূল দলিলটা ফটোকপি কইরা, মূল দলিলটা এই কোনো মেশিন বা যান্ত্রিক উপায়ে বা হাতে লেখা, বা এই মূল দলিলটা আপনার কোনো অনুলিপি বা যে ব্যক্তি দেখছে সেই ব্যক্তির মুখস্থ বিবরণ, মৌখিক বিবরণ, এইগুলোর মাধ্যমে মূল দলিল সম্পর্কে বিজ্ঞ আদালতে কিন্তু আদালতের বিচার্য বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যায়, আর ওই সাক্ষ্যটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয়। তাহলে আমাদের 61 ধারায় মূল বক্তব্য হচ্ছে, দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে দুইটা উপায়ে, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। 61 ধারা এটা বুঝছেন কিনা? দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা সূচি পড়তেছি, বিস্তারিত যাব না আজকে, আপনাদের প্রেশার দিব না। তাহলে 61 ধারা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। এখন আমার কথা হচ্ছে, এই দালিলিক সাক্ষ্য, যে এই দালিলিক সাক্ষ্যর যখন সংজ্ঞা আসবে, এটা কত ধারায় দিবেন আপনারা? 3 ধারায় দিবেন। আর দলিলিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে কত ধারায়? প্রাসঙ্গিক হবে কত ধারায়? 61 ধারায়। আচ্ছা, তাহলে প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা কত ধারায় দিবেন? প্রাথমিক সাক্ষ্য 3 ধারা দেওয়ার দরকার নাই এখানে। প্রাথমিক সাক্ষ্য 3 ধারা দেওয়ার দরকার নাই, প্রাথমিক শুধু 62 দিবেন। আর মাধ্যমিক সাক্ষ্য 63 দিবেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই বিষয়টা ক্লিয়ার করছি একটা কারণে, এটা বলতেছি। আমাদের এই দালিলিক সাক্ষ্য যখন সংজ্ঞা আসবে, তখন আমরা 3 ধারায় লিখব, আর এটা প্রাসঙ্গিক হবে 61 ধারায়, মানে গ্রহণযোগ্য হবে বিজ্ঞ আদালতে 61 ধারায়।
দুইটা উপায়ে, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। আর এই প্রাথমিক সাক্ষ্যটার সংজ্ঞা যদি আসে কাকে বলে আমরা ৬২ ধারায় সংজ্ঞায়িত করব। ৬৩ ধারায় হচ্ছে মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য কাকে বলে এটা আমরা ৬৩ ধারায় সংজ্ঞায়িত করব। ঠিক আছে, ৬৩ ধারায় ৫টা উপায়ে কিন্তু মাধ্যমিক সাক্ষ্য, ৫টা উপায় আছে মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্যের, যেই ৫টা উপায়ে বিজ্ঞ আদালতে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যায়। এই ৫টা উপায় সম্পর্কে আমরা কালকে শিখবো, আজকে আপনাদের প্যারা দিব না। জাস্ট জেনে রাখেন যে মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্যের আরেক নাম গৌণ সাক্ষ্য, এই মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য ৫টা উপায়ে বিজ্ঞ আদালতে দিয়ে ওই আদালতের বিচার্য বিষয় সম্পর্কে প্রমাণ করা যায়। ক্লিয়ার? এটা হচ্ছে ৬৩ ধারা, সরি এটা হচ্ছে ৬৩ ধারা। হ্যাঁ ঠিক আছে, ৬৩ ধারায় ৫টা উপায়ে, এটা ঠিক আছে। হ্যাঁ ৬৪ জাবেদা নকল আসতেছি। ৬৪ ধারায় হচ্ছে আপনার বিজ্ঞ আদালতে দলিলের বিষয়বস্তু ৬৫ ধারায় যে বর্ণিত যে বিষয়গুলো আছে, ৬৫ ধারায় মাধ্যমিক সাক্ষ্যের বিষয়গুলো আছে। ৬৫ ধারায় আবার ৭টা ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিলের অস্তিত্ব এবং দলিলের অবস্থান সম্পর্কে ৭টা বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। এই প্রশ্নটা ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত একাধিকবার পরীক্ষায় আসছে, একাধিকবার, আমার মনে হয় ৩-৪ বার মনে হয় পরীক্ষায় চলে আসছে এই ধারা, এই ৬৫ ধারাটা এতটা গুরুত্বপূর্ণ। তাহলে ৬৪ ধারা হচ্ছে মানে এমনি তো নর্মালি আমরা প্রাথমিক মূল দলিল উপস্থাপন করে বা প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে, এটা ৬২ ধারায় তো আমরা পেয়েছি। আর ৬৪ ধারায় এসে আরো এটাকে জোরদার করছে যে যদি সুযোগ থাকে, অবশ্যই সুযোগ না থাকলে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য বিজ্ঞ আদালতে ওই ৬৩ ধারা ৬৫ ধারার ক্ষেত্রটা চলে আসে। আর এমনিতে ৬৪ ধারায় হচ্ছে মূল দলিলটা বা এই মূল দলিলটা উপস্থাপন করেই প্রাথমিক সাক্ষ্যর দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে, এটা ৬৪ ধারায় বলছে। ওই ৬৫ ধারার ক্ষেত্রগুলা ব্যতীত ৬৫ ধারায় যে ৭টা ক্ষেত্র আছে, যেটা আমরা বললাম যে ৩-৪ বার পরীক্ষায় রিপিটেড কোশ্চেন হয়েছে এই সেন্ট্রালি পরীক্ষায়, তাহলে এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ এই ৬৫ ধারা। এটা আমরা কালকে খুব সুন্দরভাবে ৭টা ক্ষেত্র খুব সহজভাবে ট্রিক্সের মাধ্যমে শিখাই দেব। আচ্ছা, তাইলে আমরা ৬৫ বললাম। ৬৬ হচ্ছে দলিল উপস্থাপন করার নোটিশ, দলিল উপস্থাপনের নোটিশ বা দলিল উপস্থাপন নোটিশের মাধ্যমে দলিল উপস্থাপন করার নিয়ম, এটাও আমরা নিতে পারি ৬৬ ধারায়। আমরা তো এমনি তো নিছি ওইখানে দলিল উপস্থাপন করার নিয়ম, ওতে উপস্থাপন ৬৬ ধারা আমরা পড়ছি। আর এখানে আমরা বললাম দলিল উপস্থাপনের নোটিশের মাধ্যমে দলিল উপস্থাপন করার নিয়ম, এভাবে আমরা সূচির কথাটা নিতে পারি ৬৬ ধারা। আর ৬৭ ধারা হচ্ছে হাতের লেখা সম্পর্কে ৬টা ক্ষেত্রে বিজ্ঞ আদালতে সাক্ষ্য দেওয়া যায়, যা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে কি করে, সহযোগিতা করে প্রমাণ করার জন্য। তাহলে মোটামুটি আমরা আমাদের ক্লাসের যে আয়োজনটা ছিল, আমরা সুকৌশলে বলতে পারি ট্রিক্সের মাধ্যমে আমরা আজকের ক্লাসটা সমাপ্তি ঘোষণা করতে পারবো বা পেরেছি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি আপনাদেরকে যেই ক্লাসটা নিলাম, এই ক্লাসটার যেই নির্যাস, সেই নির্যাসটুকু আপনাদের আবার একটু রিপিট করতেছি, আশা করি আপনারা পুরো ক্লাসের বিষয়বস্তুটা বোধগম্য হবেন। আমাদের আজকের আলোচনা ছিল 1872 সালের ১ নং সাক্ষ্য ব্র্যাকেটের সংশোধন আইন 2022, যেটা সর্বশেষ 20 নং আইন হিসেবে অভিহিত। এই আইনের ৫ম অধ্যায়ে আমরা দলিলি সাক্ষ্য সম্পর্কিত যেই বিধান আছে ৬১ থেকে ৯০ ক ধারা পর্যন্ত আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শিখেছি। সেই ট্রিক্সটা হচ্ছে কি, দাউদ ডিপ্রেসড হয়ে ফেবুতে পোস্ট দিল সরকারি ও বেসরকারি দলিলের অনুমান সম্পর্কে। আমরা দাউদকে দিয়ে আমরা দলিলি সাক্ষ্যের সাধারণ যে বিধান আছে ৬১ থেকে ৬৫ ধারা, এটা আমরা আয়ত্ত করেছি। ৬১ ধারায়
আমরা পড়েছি যে দলিলের বিষয়বস্তু অবশ্যই প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। 61 ধারা। 62 ধারায় আমরা পড়েছি প্রাথমিক সাক্ষ্য কাকে বলে, আর 63 ধারায় আমরা পড়েছি মাধ্যমিক সাক্ষ্য কাকে বলে এবং মাধ্যমিক সাক্ষ্যের যে 5টি দলিল বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক 5টা যে ক্ষেত্র সেটা আমরা পড়ব। এটা হচ্ছে আজকে সূচির অংশ 63। আর মাধ্যমিক সাক্ষ্যকে গৌণ সাক্ষ্য হিসেবে অভিহিত করা হয়, এটা আপনাদের অবগতির জন্য আবারও বলে রাখছি। আমরা 64 ধারায় পড়েছি, 62 ধারায় প্রাথমিক সাক্ষ্যের কথা বলা হয়েছে, 64 ধারায় এসে আবারও জোর দেওয়া হয়েছে যে বিজ্ঞ আদালতের যে বিচার দলিল সম্পর্কিত দলিলের বিষয়বস্তু সম্পর্কিত যে বিচার্য বিষয় সেটাকে প্রমাণ করার জন্য অবশ্যই মূল দলিল মানে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। এটা আমাদের ওই 65 ধারার যে 7টা ক্ষেত্র আছে সেই 7টা ক্ষেত্র ব্যতীত বলছে, এটা হচ্ছে 64 ধারা। আর 65 ধারায় বলছে দলিলের যে অবস্থা বা অস্তিত্ব, এই অবস্থা বা অস্তিত্ব সম্পর্কে 7টা ক্ষেত্রে বা 7টা উপায়ে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করলে সেই মাধ্যমিক সাক্ষ্য বিজ্ঞ আদালতে গ্রহণযোগ্য হয়। এই 65 ধারা 7টা ক্ষেত্র আমরা খুব সুন্দরভাবে আগামীকালকে ক্লাসে বিস্তারিত শিখে নিব কৌশলের মাধ্যমে। 65 ধারা হচ্ছে ওই নোটিশের মাধ্যমে দলিল উপস্থাপন করার যে নিয়ম, এটা হচ্ছে 66 ধারা। 67 ধারায় হচ্ছে হাতের লেখা প্রমাণ করার যে 6টা পদ্ধতি আছে সেই 6টা পদ্ধতি। এখানে হস্তাক্ষর বা দলিল লেখক তার টিপসই বা স্বাক্ষর প্রমাণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পর্কে 67 ধারায় আমরা আগেই জেনেছি 6টা ক্ষেত্র, আবারও আমরা আগামীকালকে ক্লাসে বিস্তারিত জানতে পারবো। আর 67 কত হচ্ছে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। তো এই ছিল আপনাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। আর বাকি যেই ট্রিক্সের অংশগুলা সেটা 68 থেকে 72 ধারায় আমরা প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি পড়েছি। 73 ধারায় পড়েছি বিজ্ঞ আদালতের স্বীকৃত কোনো যেই বিষয় আছে সেই বিষয় সাথে মানে স্বাক্ষর বা সিলের যেই তুলনা, স্বীকৃত যে স্বাক্ষর বা সিলের তুলনার যে বিষয়টা আছে 73 ধারা। হাতের লেখা আপনার তুলনা করে যে প্রমাণ করার যে প্রক্রিয়া, এটা 73 ধারায় আছে। 73-এর পথে মানে ফরেনসিক বা বস্তুগত যেই সাক্ষ্য আছে, স্বীকৃত বা প্রমাণিত যেই বিষয় আছে এর সাথে তুলনার কথা বলা হয়েছে। 73-এর কতে না ক্ষতে? ক্ষতে। আর হ্যাঁ কি হবে? রাইট, ক্ষতে। ডিজিটাল সিল বা স্বাক্ষরের কথা বলা হয়েছে 73 কতে, আর ক্ষতে হচ্ছে ওই ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্যের যেটা বলা হয়েছে। আচ্ছা, তারপরে 74 থেকে আমরা একেবারে 78 পর্যন্ত নিছি হচ্ছে সরকারি ও বেসরকারি দলিল সম্পর্কিত বিষয়। তারপরে আমরা 74 থেকে 78 এর মাঝে কোনোটা গেল বাদ গেল না। 79 থেকে 90 হচ্ছে ওই দলিলের অনুমান সম্পর্কে, 90-এর ক পর্যন্ত। তো এই ছিল আপনাদের ক্লাসের মূল বিষয়বস্তু। যদিও এটা অনেক কঠিন একটা টপিক আমাদের সাক্ষ্য আইনের, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে কৌশলের মাধ্যমে পড়িয়েছি বা পড়ালাম, আপনারা যারা শ্রবণ করেছেন বা শুনেছেন, আমার কাছে মনে হয় যে আপনারা পুরো ক্লাসের বিষয়বস্তুটা খুব সহজভাবেই উপলব্ধি করতে পারছেন, অনুধাবন করতে পারছেন। তো আগামীকালকে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই নিজ নিজ কর্মস্থলে সর্বোচ্চ সতর্ক থেকে সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি নিজের কেরিয়ারটাকে সামনের দিকে আরো ফরওয়ার্ড করতে পারেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।